বুঝতে হবে। কারণ ম্যাম, আপনি কি অসুস্থ? না, গলাটা একটু ভাঙা মনে হচ্ছে। না অসুস্থ না। আজকে পড়া পুরাটাই বুঝতে হবে, এখানে মুখস্থ করার কিছুই নাই। কারণ আমরা মলিকুলার স্ট্রাকচার রাখবো, তোমাকে একটা কম্পাউন্ড দিয়ে দেওয়া হবে, বলবে যে এটা কোন স্ট্রাকচার, এটা কোন হাইব্রিডাইজেশন, এটা বের করো। তো এটা তো তুমি মুখস্থ করে হাজার হাজার মলিকুল আছে, কোনটাতে রেখে কোনটা মুখস্থ করবে, এত তো মুখস্থ করা সম্ভব না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, বুঝলেই কিন্তু আমরা অ্যান্সার গুলা ইজিলি করতে পারবো, আর না বুঝলে কিছুই হবে না। তো অনন্ত দাস, ক্লাসে আসো? জি ম্যাম। কথা জিজ্ঞেস করলে চুপ করে থাকো। আচ্ছা ম্যাম। ওকে, ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে আমরা যে কটা স্ট্রাকচার অলরেডি লুইস লুইস ডট স্ট্রাকচার আমরা শিখলাম। তো ওই লুইস ডট স্ট্রাকচারের কিছু লিমিটেশনের কারণে পরবর্তীতে ভ্যালেন্স বন্ড থিওরি আবিষ্কার হয়েছে। তো লুইসের স্ট্রাকচারের সব থেকে বড় লিমিটেশন ছিল, লুইস বলছে যে মলিকিউলের অ্যাটলিস্ট 8টা ইলেকট্রন ফিল আপ করা লাগবে তার আউটার শেলে, মলিকিউল হওয়ার পরবর্তী, এলিমেন্টের কথা না, মলিকিউল হওয়ার পরে তাদের আউটার শেলে 8টা ইলেকট্রন থাকতে হবে। বা ইলেকট্রনের আশেপাশে বলছিল যে সেন্ট্রাল অ্যাটম এবং সাইড অ্যাটমে মিনিমাম 8টা করে ইলেকট্রন থাকতে হবে। তো দেখা গেছে অনেক কম্পাউন্ড তৈরি হয় যাদের আউটার শেলে 8টা ইলেকট্রন নাই। তো তার মানে কি ওইসব মলিকিউল কোনো এক্সিস্টেন্স নাই? কিন্তু এক্সিস্টেন্স তো আছে। তো এইসব লিমিটেশন গুলোর কারণেই পরবর্তীতে ভ্যালেন্স বন্ড থিওরি হয়েছে। এবং ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা মলিকুলার স্ট্রাকচার বা কোন হাইব্রিডাইজেশনে যায় এগুলো আমরা বের করতে পারবো। তো ভ্যালেন্স বন্ড এই যে থিওরিটা, এটার জন্য মলিকিউল গুলাকে অবশ্যই এলিমেন্ট, যখন একটা মলিকিউল তৈরি হবে ওর মধ্যে তো 2টা বা 3টা বা 4টা এলিমেন্ট থাকবে, এলিমেন্ট গুলাকে পাশাপাশি আসতে হবে। যদি কাছাকাছি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে না আসে তাহলে তো ওদের মধ্যে বন্ডিং হবে না। তো ইলেকট্রন শেয়ার করার জন্য ওদেরকে কাছাকাছি একটা নির্দিষ্ট দূরত্বে আসতে হবে। তো এটাই বলছে যে অ্যাটমিক অরবিটাল গুলা, অ্যাটমের যে অরবিটাল গুলা থাকে ওগুলাকে ওভারল্যাপ হতে হবে এবং একটা অ্যাডজাস্টেড ডিস্টেন্সে থাকতে হবে। এখানে মৌলিক অ্যাটমের অরবিটাল গুলো কেন বলছি, কারণ যখন বন্ড ফর্ম করে, ইলেকট্রন শেয়ার করে, তখন কিন্তু আমরা সবাই জানি যে ভ্যালেন্স ইলেকট্রন গুলার ভ্যালেন্স ইলেকট্রন কোথায় থাকে, লাস্টে যে অরবিটাল থাকে, লাস্ট ছিল ওই অরবিটাল গুলাকে, ওগুলোর মধ্যেই তো ভ্যালেন্স ইলেকট্রন গুলা থাকে, আর অরবিটাল গুলাই মূলত তোমার বন্ধনে অংশগ্রহণ করবে। তো এই কারণে বলছে যে ভ্যালেন্স অ্যাটমিক অরবিটাল অন অ্যাডজেসেন্ট অ্যাটমস ওভারল্যাপ, অ্যাটম গুলো ওভারল্যাপ করবে কি, মূলত অরবিটালের ওভারল্যাপ হবে। তারপর ওখানে ইলেকট্রন থাকবে, কারণ ইলেকট্রন না থাকলে ওখানে ওভারল্যাপ হয়ে কি করবে, তো ইলেকট্রন থাকবে, ইলেকট্রন শেয়ার করবে, ওরা ওদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। এবং অবশ্যই 2টা অ্যাটমের মধ্যে হইতে হবে, অথবা সেম অ্যাটমেরও 2টা আলাদা আলাদা, যেমন হাইড্রোজেন মলিকিউল, এখানে সেম 2টাই হাইড্রোজেন এলিমেন্ট, তো এদের মধ্যে মলিকিউল ফর্ম হয়, এদের মধ্যে বন্ড হয়। এখানে ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের তো শুধুমাত্র এস অরবিটাল আছে, তো ওই একটাই অরবিটাল ওর যেহেতু, আর একটাই ভ্যালেন্স ইলেকট্রন, সবকিছু ওর একটাই, কারণ ওর ইলেকট্রনই একটা। তো এখানে একটা হাইড্রোজেন এলিমেন্ট, এটা আর একটা হাইড্রোজেন এলিমেন্ট, তো 2টা এলিমেন্ট পাশাপাশি যখন আসে এদের অরবিটালের ওভারল্যাপ হচ্ছে। ওভারল্যাপ বলতে একটা অরবিটাল আরেকটা অরবিটালের উপরে পড়তেছে, এখানে তুমি দেখতেছো ছবিতে একটার উপর আরেকটা পড়ছে। তো এরপরে এই যে যেই অংশটা এর ওভারল্যাপ হইলো, এই অংশটাই মূলত একটা একটা করে ইলেকট্রন ওরা শেয়ার করে এবং দুইজনে একটা বন্ড ফর্ম করে। এটা একটা অনেস অরবিটাল, এটা আরেকটা অনেস অরবিটাল, এবং 2টা ইলেকট্রন যখন এই অ্যাডজেসেন্ট অরবিটালের থাকে এই শেয়ারিং জায়গাটায়, তখন একটা ইলেকট্রনের যে দিক হবে আর একটা ইলেকট্রন তার অপোজিট দিকে হবে, মানে ডিরেকশন হুন্সের রুল অনুযায়ী 2টা 2 দিকে থাকবে। তো এটা যে দেখলাম এটা হচ্ছে শুধুমাত্র সেম এলিমেন্ট যুক্ত যে মলিকিউল গুলো আছে, যেমন হাইড্রোজেন মলিকিউল, অক্সিজেন মলিকিউল, ক্লোরিন মলিকিউল, এগুলোর ক্ষেত্রে এরকম হয়, এরকম বন্ডিংটা হয়। বাট যদি এরকম হয় আলাদা আলাদা এলিমেন্ট, হাইড্রোজেনের সাথে যদি একটা অক্সিজেনের বন্ড হয়, তারপর অক্সিজেনের সাথে যদি একটা কার্বনের বন্ড হয়, তখন বন্ডিংটা কিরকম হবে, তখন অরবিটাল গুলো তো সেম এনার্জি সম্পন্ন না। এখানে আরেকটা জিনিস দেখো, এই শর্তের মধ্যে আরেকটা শর্ত আছে, এখানে কই লেখা বুঝতেছি না। 2টা এলিমেন্ট যারা ওভারল্যাপ করবে তাদের দুইজনের এনার্জি অবশ্যই সমান হইতে হবে, মানে সমশক্তি সম্পন্ন হইতে হবে। যেমন এস অরবিটালের এনার্জি কিন্তু কম, বাট পি অরবিটালের এনার্জি বেশি, ডি এর এনার্জি আরো বেশি, তারপর এফ এর এনার্জি আরো বেশি। তো যখন একটা কার্বন আর একটা হাইড্রোজেন ওভারল্যাপ করবে, হাইড্রোজেনের তো পি অরবিটাল নাই, আর কার্বনের লাস্টে তুমি জানো যে পি অরবিটাল আছে, তাহলে পি আর এস এর শক্তি তো সমান না, তখন এরা কিভাবে বন্ধনে অংশগ্রহণ করবে? যেমন কার্বনের লাস্ট ইলেকট্রন থাকে কোথায়, 2p তে,
আর হাইড্রোজেনের লাস্ট ইলেকট্রন 1s এ 1s এর শক্তি থেকে 2p শক্তি অনেক বেশি, তাই না? তো যখন এদের মধ্যে ওভারল্যাপ হবে তখন এই দুই মানে আলাদা আলাদা শক্তি সম্পন্ন হবে না, এদের একই শক্তি সম্পন্ন হইতে হবে। তো এটা কিভাবে হবে? এটা হওয়ার জন্যই যেটা করতে হবে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন, যেটাকে আমরা সংকরায়ন নামে পড়ে আসছি আগে। যেমন এখানে তুমি একটা পয়েন্ট দেখো, এই যে ভ্যালেন্স বন্ড হওয়ার জন্য সিমিলার এনার্জি হতে হবে, তারপর অবশ্যই একটা কনসিডারেবল এক্সটেন্টে থাকতে হবে, একটা দূরত্ব মেনটেন করতে হবে, বেশি দূর হইলে তো আর এদের মধ্যে বন্ধন হবে না, সিমেট্রি সেম হইতে হবে, পলি এক্সক্লুশন প্রিন্সিপাল মানতে হবে। তো এই জিনিসগুলো যখন যারা যে অরবিটাল গুলো মানতে পারবে তারাই বন্ধনে অংশগ্রহণ করতে পারবে, বা তাদের মধ্যেই কিন্তু এই ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী বন্ধনটা হইতে পারবে। তো এই যে এনার্জি সেম না কিন্তু তারপরও বন্ধন হচ্ছে, এনার্জি সেম করার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন করতে হবে, যেমন মিক্স করতে হবে অরবিটাল গুলাকে একে অপরের সাথে মিক্স করে, এদের যার এনার্জি কম আছে বেশি আছে এরা একে অপরের সাথে মানে সবার এনার্জি সেম লেভেলে আনতে হবে। তো এই প্রসেসটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। যেমন একটা এস অরবিটাল পি অরবিটাল হাইব্রিডাইজেশন হইতে পারে, একটা এস দুইটা পি হইতে পারে, একটা এস সাথে তিনটা পি হইতে পারে, একটা এস দুইটা পি তারপরে একটা ডি অরবিটাল হইতে পারে, বা দুইটা পি দুইটা ডি অরবিটাল একসাথে হইতে পারে, এরকম বিভিন্ন ধরনের বন্ধন হইতে পারে, হাইব্রিডাইজেশন হতে পারে। তো এটা কিভাবে হয় এখন আমরা এটাই দেখব। তো এখানে দেখো ছবি দেওয়া আছে, দুইটা এস অরবিটাল বন্ধন করলে নরমালি বন্ধন করতে পারে, বাট যখন একটা এস আর একটা পি করতেছে তখন তো এদের এনার্জি সমান না, এস এর এনার্জি কম থাকে, পি এর এনার্জি বেশি থাকে। তো তখন এদের মধ্যে বন্ধন কিরকম হবে? তখন এদের মধ্যে হাইব্রিডাইজেশন হতে হবে। তো হাইব্রিডাইজেশন হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই একটা এনার্জি ও কোথাও থেকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে তিনটা সেম এনার্জি লেভেলে আসবে। তো যখন একটা এস আর একটা পি হাইব্রিডাইজেশন করে, একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল, তো এই হাইব্রিডাইজেশন প্রসেসটা এস এর আকৃতি কিরকম সার্কুলার, আর পি এর হচ্ছে ডাম্বেল আকৃতির। এর মধ্যে একটা ট্রানজিশন স্টেট থাকে, মানে একটা মধ্যবর্তী অবস্থা থাকে, ওই অবস্থাটা এখানে দেখায় নাই। ওই অবস্থা হচ্ছে এস অরবিটালটার শেপটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, যখন এটা বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করে তখন এস এর শেপটাই গোল থেকে আস্তে আস্তে করে শেপটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যায় এস অরবিটালের শেপটা, যেটা গোল থাকে সেটা গোলাকারের মাথা দিয়ে এখানে এরকম একটু বের হয়ে যায়। আর পি এর অরবিটালের যে শেপটা, এটার এই ব্লু পার্টটাই মনে করো যে এই পার্টটা ইলেকট্রন আছে, আর যেটা হালকা গ্রিন পার্ট ওই পার্টে ইলেকট্রন অত থাকে না, কারণ আমরা এটা আগেই পড়ে আসছি ইলেকট্রনের ঘনত্বটা অরবিটালের এক সাইডে বেশি থাকে আর এক সাইডে কম থাকে। তো যেই সাইডে ইলেকট্রনের ঘনত্বটা হচ্ছে তোমার বেশি থাকে ওই সাইডের শেপটা ওই আগের মতোই থাকে, বাট যেই সাইডে ইলেকট্রন থাকে না ওই শেপটা ছোট হয়ে যায়। আর এস এর শেপটাও যেটা গোল থাকার কথা ওইটা এরকম ডাম্বেলের মতো হয়ে যায়, কিন্তু পুরোপুরি ডাম্বেলও না, এক সাইড বড় থাকে এক সাইড ছোট হয়ে যায়। তো এরপরে এই এস এর এই মাথাটা আর পি এর এই মাথাটা এরা একই সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে এরকম মানে এটা একটা এস অরবিটাল আর এটা পি অরবিটাল, দুইটা যুক্ত হয়ে এরকম একটা শেপের একটা ডাম্বেলের মতো একটা শেপ গঠন করে, মানে নতুন আর একটা অরবিটাল তৈরি করতেছে, যেখানে দুইজনের সমান শক্তি হয়ে যায় আর কি, একটা সাইড হচ্ছে এস এর জন্য একটা সাইড পি এর জন্য। তো এটা হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। সেম ভাবে তোমার sp2 তারপর sp3 তারপরে হচ্ছে sp3 যদি ডি হয় তারপর sp2 d2 এরকম আছে, মানে অনেক ধরনের হাইব্রিডাইজেশন হতে পারে। আমরা যদি আবার একটু ভালো মতো দেখাই, যেমন একটা s অরবিটাল আর একটা পি অরবিটাল যখন হাইব্রিডাইজেশন করবে, এটা এস আর এটা পি, এরা দুজনে একসাথে হবে, এটা সংকরায়ন করবে। সংকরায়ন করলে কি হয়, এই এস অরবিটাল যে এটা শেপটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যায়, আবার পি অরবিটাল যে আছে ওর শেপটাও চেঞ্জ হয়ে এরকম হয়ে যায়। এখন যেই সাইডটা ইলেকট্রন থাকে ওই সাইডের শেপটা ঠিক থাকে, আর যেই সাইডে ইলেকট্রন থাকে না ওই সাইডটা ছোট হয়ে যায়। এরপরে এরা দুইজন মিলে এই মাথাটা আর এই মাথাটা এক হয়ে যায়, তো এক হয়ে এরকম একটা নতুন শেপের ক্রিয়েট করে, যেটাকে আমরা বলবো এসপি হাইব্রিডাইজেশন। এবং এটার স্ট্রাকচারটা কিরকম, এই মাঝখানে সেন্ট্রালে একটা অ্যাটম থাকে, আর এই পাশে আরেকটা অ্যাটম থাকে, এই পাশে আরেকটা অ্যাটম থাকে, দ্যাট মিন্স এটা লিনিয়ার শেপ। শেপটা যদি তুমি চিন্তা করো তাহলে এটা হচ্ছে লিনিয়ার শেপ হয়। আর এখানে এদের মধ্যে দুইটা যে বন্ড ফর্ম করে দুই পাশে, দুইটা বন্ডের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণে অবস্থিত, মানে এখানে একটা ইলেকট্রন থাকে এখানে আর একটা ইলেকট্রন থাকে, একটা এস এর ইলেকট্রন একটা হচ্ছে পি এর ইলেকট্রন, দুইটা অরবিটাল দুইটা ইলেকট্রন থাকবে। তো এখানে একটা এলিমেন্ট আসলো, মনে করো একটা হাইড্রোজেন যদি আসে, তো হাইড্রোজেন কি করে, ওর
হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, আবার এর পাশে যদি একটা হাইড্রোজেন আসে তো হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন শেয়ার করে, দুইজনে দুইটা ইলেকট্রন শেয়ার করে এদের মধ্যে বন্ধনের তৈরি হয়। আবার সেম ভাবে যদি একটা এস তারপরে হচ্ছে দুইটা পি অরবিটাল আসে, এখানে একটা পি অরবিটাল, এটা আর একটা পি অরবিটাল, এটা যদি তুমি পি এক্স ধরো তাহলে এটা পি ওয়াই চিন্তা করতে পারো, আর এটা তো এস অরবিটাল। তো এই তিনটা অরবিটাল একই সাথে হবে, কিভাবে হবে? ওই সেম ভাবে মধ্যবর্তী অবস্থায় এস এর শেপ বা পি এর শেপ গুলা চেঞ্জ হয়ে যাবে। কেন শেপটা চেঞ্জ হবে? কারণ ইলেকট্রন অরবিটালের একটা সাইডে ইলেকট্রনের মেঘটা ঘনত্বটা বেশি থাকে, তো যেই সাইডে ঘনত্বটা বেশি থাকবে ওই সাইডের শেপটা ঠিকঠাক থাকবে, আর যেই সাইডে ঘনত্ব কম থাকবে ওই সাইডের শেপটা চেঞ্জ হয়ে যাবে। এই ছোট তিনটা মাথা একই সাথে যোগ হবে, তো যোগ হওয়ার পরে এরকম তিন মাথায় তিনটা অরবিটাল থাকবে, এবং এই অরবিটালটা নতুন যে হাইব্রিড অরবিটাল এটার নাম হবে sp2, যেহেতু দুইটা পি অরবিটাল আর একটা এস অরবিটাল তাই নাম হয়েছে sp2। তো এটা যদি স্ট্রাকচার আঁকো, এখানে সেন্ট্রাল অ্যাটমটা থাকবে, আর এটার তিনটা মাথায় তিনটা বন্ড করে, যেমন বোরন ট্রাইফ্লোরাইড যদি আমরা চিন্তা করি তাহলে এখানে থাকবে বোরন, এখানে একটা ফ্লোরিন থাকবে, এখানে একটা ফ্লোরিন থাকবে, আর এখানে আরেকটা ফ্লোরিন থাকবে, এবং এদের মধ্যে তোমার যে একটা বন্ড থেকে একটা বন্ডের দূরত্ব হবে 120 ডিগ্রি। তো এরকম স্ট্রাকচারটা sp2 হাইব্রিডাইজেশন, এবং এই স্ট্রাকচার নাম হচ্ছে ট্রাইগোনাল, যেহেতু এটা ত্রিভুজের মতো দেখতে তাই এটার নাম হচ্ছে ট্রাইগোনাল। এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। এরপরে আছে sp3 হাইব্রিডাইজেশন। sp3 মানে তুমি বুঝতেছো একটা এস আর তিনটা পি, তিনটা পি এর জন্যই কিন্তু sp3 নাম হয়েছে। তো পি অরবিটাল দেখতে হচ্ছে ডাম্বেলের মতো, একটা হচ্ছে পি এক্স যদি তুমি চিন্তা করো, আর একটা হচ্ছে পি ওয়াই তিনটা ডিরেকশন বরাবর, আর একটা হচ্ছে পি জেড। তো এই অরবিটাল গুলো একই সাথে যোগ হবে, তো এই যে নতুন একটা হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে এটার নাম হবে sp3, যেহেতু তিনটা পি আর একটা এস মিলে হয়েছে। এবং এদের মধ্যে যে কোণ থাকবে একটা বন্ড থেকে আর একটা বন্ডের যে দূরত্ব, এটার দূরত্ব হবে 109.5 ডিগ্রি। এবং এটা যদি আঁকি এটা মূলত পিরামিডালের মতো, তো এটার স্ট্রাকচারের নাম হচ্ছে টেট্রাহেড্রাল। এখানে সেন্ট্রাল অ্যাটম থাকে চতুষ্কোণীয় আর কি, টেট্রাহেড্রালের বাংলা হচ্ছে চতুষ্কোণীয়, মানে চারটা মাথায় চারটা এলিমেন্ট থাকবে, আর এটার সাথে এটা একটা বন্ডেড থাকবে। তো এখানে যদি কার্বন থাকে চার কোণায় চারটা হাইড্রোজেন দিলেই এটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়ে যাবে। মানে হাইব্রিডাইজেশন যেটা হয় সেটা হচ্ছে sp3, কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, আর স্ট্রাকচারের নাম হচ্ছে টেট্রাহেড্রাল। এই হচ্ছে স্ট্রাকচারের নাম। তো এখন এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে? তোমাকে যে কোনো একটা এলিমেন্ট দিবে, বলবে যে এটার স্ট্রাকচার কি আঁকো, যেমন কার্বনেরটাই তুমি যদি চিন্তা করো, ম্যাম বলো। sp2 অ্যাঙ্গেলটা কত জেনেছিল ম্যাম? ওই সময় নেটওয়ার্ক গেছিল 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আচ্ছা তো এলিমেন্ট গুলো তোমাকে দিল, বললো যে এটা এখানে তুমি ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী স্ট্রাকচার আঁকো প্লাস হাইব্রিডাইজেশন বের করো, এরকম কোশ্চেন আসলো যে অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি ড্র দ্য স্ট্রাকচার অফ ফলোইং এলিমেন্টস এন্ড ফাইন্ড আউট দেয়ার হাইব্রিডাইজেশন অর রাইট ডাউন দেয়ার হাইব্রিডাইজেশন, এই টাইপের কোশ্চেন আসলো। যে হাইব্রিডাইজেশনও বের করতে বললো প্লাস স্ট্রাকচারও বের করতে বললো। স্ট্রাকচার বের করতে বলা মানে স্ট্রাকচারের নামও তোমাকে লিখতে হবে। এখন এটা কিভাবে তুমি বের করবা? এখন বেরিলিয়াম ক্লোরাইডটা আগে করি আমরা। তো এখানে আছে বেরিলিয়াম এবং ক্লোরিন, এটা সেন্ট্রাল অ্যাটম কোনটা হবে? এটা সেম লুইস ডট স্ট্রাকচারের মতোই, যেটা দেখবে সংখ্যায় কম আছে ওইটাই সেন্ট্রাল অ্যাটম। তো বেরিলিয়াম যেহেতু সংখ্যায় কম আছে বেরিলিয়ামই সেন্ট্রাল অ্যাটম, আর বেরিলিয়ামের ইলেকট্রন আছে 4টা। আর এই চ্যাপ্টার করতে হইলে তোমার ইলেকট্রন বিন্যাস জানাই লাগবে। হ্যাঁ, তো 4টা ইলেকট্রন আছে, তো 1s2 আর হচ্ছে 2s2, এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। তো এখন এই ইলেকট্রন বিন্যাসের আমার লাগবে শুধুমাত্র ভ্যালেন্স শেল, আমার ইনার শেল কিন্তু লাগবে না, কারণ ইনার শেল বন্ডিং অংশগ্রহণ করে না। তো ভ্যালেন্স শেলের ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো তাহলে এরকম 2s এ দুইটা ইলেকট্রন হুন্সের রুল অনুযায়ী এভাবে হবে। তো এভাবে যদি থাকে, ওর সাথে যদি দুইটা ক্লোরিন আছে মানে দুইটা ক্লোরিন দুইটা বন্ড করছে। এখন দুইটা বন্ড করতে হলে অবশ্যই সিঙ্গেল ইলেকট্রন লাগবে, ওরা তো নিজেরাই পেয়ার হয়ে বসে আছে, কিভাবে বন্ড করবে? এখানে দুইটা এলিমেন্ট আছে মানে অবশ্যই এই এলিমেন্টটা তৈরি হয়েছে দেখি এরকম একটা এলিমেন্ট তোমাকে দেয়া হয়েছে। এখন তুমি এটাকে কিভাবে এই এলিমেন্টটাকে এখানে বন্ড করবা? এই
পেয়ার ইলেকট্রন গুলাকে তোমাকে আনপেয়ার্ড করতে হবে। এখন এটার জন্য কি করতে হবে? এটার জন্য যেটা করতে হবে, এটাকে এক্সাইটেড করতে হবে বেরিলিয়ামকে। আর আমরা জানি বোরের মতে এক্সাইটেড অবস্থায় একটা এলিমেন্ট ইলেকট্রন লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যাইতে পারে যদি এনার্জি অ্যাবজর্ব করে। তো এখানে স্টার চিহ্ন দিয়ে বোঝা যায় যে এটার উপরে এনার্জি দেওয়া হয়েছে, দ্যাট মিনস এটা এক্সাইটেড অবস্থায় ইলেকট্রন হায়ার লেভেলে যেতে পারবে। তো তখন কি করে, এই যে 2s এর যে ইলেকট্রন আছে, এখান থেকে দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন হচ্ছে 2p তে যায়। এখানে কিন্তু 2p অরবিটালেও আছে, সেকেন্ড শেল আছে মানে 2p অরবিটাল আছে, যদি এখানে কোনো ইলেকট্রন নাই। তো এইভাবে করে একটা 2s ইলেকট্রন, একটা 2p তে ইলেকট্রন। আমরা কিন্তু 1s এর কথা চিন্তাই করতেছি না, কারণ 1s আমাদের দরকার নাই মূলত, কারণ 1s এ কোনো বন্ড ফর্ম করবে না তাই। তো এই হচ্ছে আমার 2s 2p। এরপরে এর মধ্যে যদি হাইব্রিডাইজেশন করি তখন s আর p একসাথে হাইব্রিডাইজেশন হবে। তখন হাইব্রিডাইজেশন হইলে এদের এনার্জি দুইটা সেম লেভেলে চলে আসবে। তো এখানে একটা অরবিটাল, এখানে হচ্ছে 2p অরবিটাল। তো দুইটা অরবিটালের এনার্জি সেম লেভেলে চলে আসবে এবং এদের মধ্যে হাইব্রিডাইজেশন কি হবে? sp হাইব্রিডাইজেশন হবে। এখন আরো দুইটা এলিমেন্ট তোমার কাছে আছে, সেটা হচ্ছে ক্লোরিন সাথে বন্ড তুমি দেখাইতে হবে। এখানে একটা ক্লোরিনের ইলেকট্রন দিলা, এখানে একটা ক্লোরিনের ইলেকট্রন দিলা, দুইটা ক্লোরিনের সাথে বেরিলিয়ামের লাস্ট শেলের দুইটা ইলেকট্রন, দুইটা কোভ্যালেন্ট বন্ড করলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো দুই sp হাইব্রিডাইজেশন হলো, কারণ একটা s অরবিটাল আর একটা p অরবিটালই বন্ধনে অংশগ্রহণ করছে, 1s তো করে নাই, তাই 1s বাদ। হাইব্রিডাইজেশনের সময় অংশগ্রহণ করছে শুধুমাত্র 2s আর 2p। তো এই দুইটাই লাস্ট শেলে আছে, তার মানে লাস্ট শেলে যারা আছে সবাই বন্ধনে অংশগ্রহণ করবে। এবং কখনো কখনো বন্ধনে অংশগ্রহণ করে না, বাট ইলেকট্রন পেয়ার অবস্থায় থাকে, তখন ওগুলাকে আবার লোন পেয়ার ইলেকট্রন বলা হয়। তো sp হাইব্রিডাইজেশন আর sp হাইব্রিডাইজেশনের দেখতে কিরকম ছিল? এরকম ছিল। তো যেহেতু বেরিলিয়াম, তো মাঝখানে বেরিলিয়াম আমরা বসাই, আর দুই পাশে এরকম দুইটা অরবিটাল, একটা s এর জন্য একটা p অরবিটালের জন্য, এটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। আর এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে হচ্ছে আরেকটা ক্লোরিন থাকবে। দুইটা ক্লোরিনের সাথে এটা লিনিয়ার স্ট্রাকচার, যেহেতু এটা দেখতেই বুঝতেছো যে লিনিয়ার। এবং এটা যদি আমরা ওইভাবে না আঁকে, অরবিটাল না আঁকে, তুমি যদি সোজা বন্ড দিয়ে আঁকতে চাও তাও হবে সেম কথা, একই স্ট্রাকচার, একই জিনিস। আর এর মধ্যে কোণ কি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে দুইটা বন্ধনের মধ্যে কোণ। বোঝা গিয়েছে? জি ম্যাম। কোনো একটা এলিমেন্ট দিলে প্রথম কাজ কি? ফার্স্টের কাজ হচ্ছে কোনটা সেন্ট্রাল অ্যাটম এটা দেখা, তারপর সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রন বিন্যাসটা করা। তো ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি দেখবে ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে আর এর সাথে কয়টা এলিমেন্ট যুক্ত আছে, তো এই দুইটা সেম সেম আছে কিনা কাছাকাছি। এরপরে ইলেকট্রন বিন্যাসটাকে তুমি লাস্ট শেলেরটার জন্য শুধুমাত্র হুনসের রুল মতো আঁকবা। আঁকার পরে তুমি দেখবা যে ইলেকট্রন কি জোড় আছে নাকি বিজোড় আছে। যদি এরকম জোড় জোড় অবস্থায় থাকে তাহলে কি করতে হবে? তোমাকে ভাঙতে হবে। এখন তুমি কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন করবা, তুমি দেখবা যে এই সেন্ট্রাল অ্যাটমের সাথে কয়টা এলিমেন্ট যুক্ত আছে, ওই কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন বানাবা। আর এখানে আছে তোমার দুইটা, তার মানে দুইটা বানানোর পসিবিলিটি তোমার এখানে আছে। যেরকম দুইটা বানাইলাম, বানানোর পরে এখন এটাকে তো হাইব্রিডাইজেশন করতে হবে, তাইলে একটা এস আর একটা পি আছে তোমার লাস্ট ছেলে, তার মানে দুইটাই মিলেই তোমাকে হাইব্রিডাইজেশন করতে হবে। তো এই দুইটা মিলে হাইব্রিডাইজেশন করার পরে তোমার এরকম একটা রেজাল্ট আসবে। তারপরে তুমি ওর সাথে ক্লোরিনের দুইটা ইলেকট্রন এনে দুইজনের মধ্যে বন্ড করিয়ে দিবা, তাইলে একটা কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। আর যদি এরকম থাকতো যে বেরিলিয়াম ক্লোরাইড দিয়ে দিত, এখানে আছে 3টা ক্লোরিন, হ্যাঁ, কিন্তু তোমার লাস্ট শেলে আছে 2টা ইলেকট্রন, আনপেয়ার্ড করার পরেও 2টা ইলেকট্রন আছে, দ্যাট মিন্স বেরিয়াম ক্লোরাইড কিন্তু পসিবল না বানানো, এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ লাস্ট শেলে আছে 2টা আনপেয়ার্ড ইলেকট্রন আর তোমার ক্লোরিন আছে 3টা ক্লোরিনের সাথে বন্ধন করানো কোনোভাবেই পসিবল না। আর এখানে থার্ড শেলও নাই, এখানে 3 নাম্বার কোনো শেল নাই। 3 নাম্বার শেল যদি থাকতো তখন হয়তো 1s থেকে আবার একটা ইলেকট্রন আমরা এখানে সরাইতে পারতাম বা সুযোগ থাকতো, বাট ওই সুযোগ আমাদের হাতে নাই, কারণ ওর শুধুমাত্র 2টা শেল, ফার্স্ট শেল এন্ড সেকেন্ড শেল। বেরিলিয়ামের 3টা শেল নাই, তো এটা কখনোই পসিবল হবে না এই মলিকিউল বানানো। বুঝতে পারছো? জি ম্যাম। এরপরেরটা দেখি আমরা, কার্বনের একটা এলিমেন্ট দেখি। কার্বনের ইলেকট্রন 6টা ইলেকট্রন আছে, আর ইলেকট্রন বিন্যাস যদি আঁকি আমরা 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p, 6 তো 2, এই হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। আর ভ্যালেন্স শেলে আছে তোমার 2s, এভাবে 2টা ইলেকট্রন, আর 2pর এনার্জি যেহেতু বেশি একটু উপরে থাকবে। তো এই হচ্ছে কার্বনের অবস্থা। এখন কার্বনের সাথে তুমি যে কোনো এলিমেন্ট যুক্ত করে দিতে পারো, কার্বন টেট্রাক্লোরাইড দিই আমরা 4টা,
এখন 4টা এলিমেন্ট আছে, দ্যাট মিন্স তোমার বুঝতে হবে যে 4টা ইলেকট্রন তোমার লাগবে। এখন লাস্ট শেলে 4টা ইলেকট্রন আছে ঠিকই, কিন্তু লাস্ট শেলে আছে পেয়ার অবস্থা। এখন এগুলাকে আনপেয়ার্ড করতে হবে। এখন কিভাবে আনপেয়ার্ড করবা? সেই কার্বনকে এক্সাইটেড করতে হবে। তো এক্সাইটেড করার পরে কি হবে, এখান থেকে ইলেকট্রন গুলা, তোমার কি ইলেকট্রন, PXPY PZ এ চলে যাবে। হ্যাঁ পিএক্স পিওয়াই পিজেড এ যাবে। এখানে হচ্ছে পিএক্স, এখান থেকে একটা ইলেকট্রন হচ্ছে এতে যাবে, আর একটা হচ্ছে পিজেড এ যাবে। একটা হচ্ছে পিএক্স, একটা হচ্ছে পিওয়াই, আর একটা হচ্ছে পিজেড, 3টা। এরপরে হাইব্রিডেশন করার পরে 4টার এনার্জি সমান করতে হবে, তোমাকে সেম লেভেলে নিয়ে আসতে হবে। তো এরকম 4টা আনপেয়ার্ড ইলেকট্রন তুমি বানাইতে পারবা কার্বনের ক্ষেত্রে। তো বানানোর পরে এরপরে কাজ কি, এরপরে হচ্ছে 4টা যে ক্লোরিন আছে, ক্লোরিন গুলাকে আইনা জাস্ট বসাই দিবা। তো একটা এস আর 3টা পি তুমি বন্ধনে অংশগ্রহণ করাইলা, বা লাস্ট শেলে তোমার এগুলাই আছে, শুধুমাত্র লাস্ট শেলে ইলেকট্রন গুলাই বন্ধনে অংশগ্রহণ করবে। তার মানে এখানে একটা এস আর 3টা পি। তো sp3 হাইব্রিডাইজেশন হলো। আর sp3 হাইব্রিডাইজেশন দেখতে কিরকম, সেন্ট্রালে কার্বন থাকবে, 4 কোণাতে হচ্ছে 4টা ক্লোরিন তুমি বসাবা, এরপর সবগুলাকে যোগ করে দিবা। এটা এটা এবং এই স্ট্রাকচারের নাম হচ্ছে টেট্রাহেড্রাল। এই হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আর কোণ কত, 109.5 ডিগ্রি এক্স্যাক্টলি। যদি 109 বলি অনেক সময়, এক্স্যাক্ট হচ্ছে 109.5 ডিগ্রি। তো এর মধ্যে কোণ হচ্ছে এরকম। তো এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এখন এরকম sp3 হাইব্রিডেশন অনেক আছে, কিন্তু দেখা গেছে ওদের টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয় না। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়াও sp3 হাইব্রিডেশনে অংশগ্রহণ করে। অ্যামোনিয়ার যদি ইলেকট্রন বিন্যাস আঁকি, নাইট্রোজেনের 1s2, তারপরে হচ্ছে তোমার 2s2, তারপরে 7টা, তো 4 আর 3 হচ্ছে 7। তো লাস্ট ভ্যালেন্স শেলের ইলেকট্রন বিন্যাস দেখতে এরকম হবে, এরকম একটা একটা করে যাবে। একটা হচ্ছে px, একটা হচ্ছে py, আর হচ্ছে pz, আর এটা হচ্ছে 2s। এই হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, যেহেতু ভ্যালেন্স শেল শুধুমাত্র অংশগ্রহণ করবে, তার মানে এখানে যদি তুমি আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রন বানাইতে চাও, সেই বানানোর জায়গাটা নাই আমার, কারণ এখানে কোনো থার্ড শেল নাই। হ্যাঁ, কোনো থার্ড শেলই নাই। তার মানে ইলেকট্রনটা সরায় তুমি যে সরাবা, কোথায় নিবা? এগুলো আসলে তো সেই একই হয়ে গেল, একটা পেয়ার, 2টা আনপেয়ার্ডই, 3টা আনপেয়ার্ডই থাকলো। আর যদি এখানে থ্রি থার্ড শেল থাকতো, তখন আমরা সরাইতে পারতাম। যেমন তুমি যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 15টা, তো 1s2, তারপরে হচ্ছে তোমার 2s2, 2p6, তারপরে হচ্ছে 3s2, আর 3p হচ্ছে 3। এই হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। তো ফসফরাসের ভ্যালেন্স শেল দেখো, 3s এ আছে 2টা ইলেকট্রন, আর p তে আছে 3টা ইলেকট্রন। এখন ফসফরাসের ক্ষেত্রে যদি তুমি ইলেকট্রন সরাইতে যাও, তাহলে এখানে কিন্তু 3d আছে। 3d এর যে 5টা, এই 5টা ফাঁকা আছে, 3p, আর এটা হচ্ছে 3s। যেহেতু থার্ড শেল, তার মানে 3d অরবিটাল আছে, বাট এখানেও তো কোনো 2d অরবিটাল নাই। তো এখানে কিন্তু সরাই আমরা কোনো আনপেয়ার্ড আর বানাইতে পারবো না। বাট ফসফরাসের ক্ষেত্রে এটা পসিবল। এখান থেকে একটা ইলেকট্রন তুমি d তে সরায় 4টা আনপেয়ার্ড, টোটাল 5টা আনপেয়ার্ড বানাইতে পারতেছো, বাট যেটা তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে পারতেছো না। এই কারণে নাইট্রোজেন কিন্তু যখন কোভ্যালেন্ট বন্ড করবে, তখনও 3টাই কোভ্যালেন্ট বন্ড করতে পারবে। নাইট্রোজেন 3টার বেশি কোভ্যালেন্ট বন্ড করতে পারে না, বাট কোঅর্ডিনেশন বন্ড করলে আরেকটা বন্ড করতে পারে। তো এই হচ্ছে আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করার পরে এই অবস্থা দাঁড়াবে। এখন তুমি এটাকে যদি এক্সাইটেড করে হাইব্রিডাইজেশন করো, হাইব্রিডাইজেশন করার পরে সবগুলোর এনার্জি সেম লেভেলে চলে আসবে। এগুলো হচ্ছে 2p 3টা, আর এটা হচ্ছে 2s। তো 2s এ 2টা ইলেকট্রন থাকে, এগুলা হচ্ছে একটা একটা করে ইলেকট্রন থাকে। এখন দেখো একটা s আর 3টা p অরবিটাল, sp3 হাইব্রিডাইজেশন হইলো। বাট যখন ও বন্ড করবে, তখনও 3 জনের সাথে করছে, কারণ তোমাকে মলিকুলটা দিছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া মলিকিউল দিছে। তো অ্যামোনিয়ার সাথে যখন ও বন্ড করবে, তখন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে এখানে 3টা বন্ড করতেছে। হাইব্রিডেশন কিন্তু sp3 হবে, কারণ লাস্ট শেলে যারা আছে সবাই বন্ধনে অংশগ্রহণ করবে, s এবং p সবগুলাই। বাট এটা কি হিসেবে থাকবে? এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন হিসেবে থাকবে, তোমার লোন পেয়ার ইলেকট্রন হিসেবে থাকবে, যেটা নাইট্রোজেনের উপরে 2টা ইলেকট্রন থাকবে, যেটা লোন পেয়ার ইলেকট্রন আমরা বলি। এখন এই
স্ট্রাকচার sp3 হাইব্রিডেশন হওয়া সত্ত্বেও এদের স্ট্রাকচার আর টেট্রাহেড্রাল হয় না। টেট্রাহেড্রাল হলে কিরকম হয়তো, এখানে সেন্ট্রালে নাইট্রোজেন থাকতো আর এই যে এখানে 3টা হাইড্রোজেন থাকে, মূলত স্ট্রাকচারটা এরকম হয়। তো টেট্রাহেড্রালে যেরকম এখানে একটা লোন পেয়ার থাকবে আর এই যে এরকম হবে স্ট্রাকচারটা, মূলত মানে হিসাবে এরকম হওয়ার কথা, বাট এই লোন পেয়ারটা তো আর আমরা কোনো এলিমেন্ট না, তো এটা বাদ দিলে স্ট্রাকচারটা হয় এরকম। এবং এই স্ট্রাকচার নাম হচ্ছে ট্রাইগোনাল প্লানার, তখন আর টেট্রাহেড্রাল নামটা থাকে না, ট্রাইগোনাল প্লানার হয়ে যায়। আর এখানে একটা লোন পেয়ার থাকে, এটা এই লোন পেয়ারের কারণে। এর কারণে এদের মধ্যে কোণ হয় 107 ডিগ্রি হওয়ার কথা, টেট্রার sp3 হাইব্রিডেশনে কোণ হওয়ার কথা 109.5 ডিগ্রি। বাট এই নাইট্রোজেনের ক্ষেত্রে কেন হচ্ছে কোণটা কমে যায়? এই কোণটা কমে যাওয়ার কারণ হচ্ছে এই যে লোন পেয়ার ইলেকট্রন আর এই বন্ধনের ইলেকট্রন, আবার এখানেও ইলেকট্রন আছে 2টা, আবার এখানেও ইলেকট্রন আছে 2টা, এবং এই যে বন্ডিং ইলেকট্রন ও তো নাইট্রোজেনও কিছু শেয়ার করতেছে আবার হাইড্রোজেনও কিছু শেয়ার করতেছে, যদিও নাইট্রোজেন বেশি শেয়ার করে। এবং ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভ চার্জ, এবং এরা একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে, একে বিকর্ষণ করবে, এর থেকেও বিকর্ষিত হবে, সবাই থেকে সবাই বিকর্ষণ করবে। বাট বন্ডিং এর যে ইলেকট্রন ওরা তো অলরেডি 2জন আর 2টা ইলেকট্রন, মালিকানা 2জন, 2জনে শেয়ার করতেছে কম বেশি। বাট লোন পেয়ার ইলেকট্রন তো কেউ কারোর সাথে বন্ধনে আবদ্ধ না, ও কাউকে শেয়ারও করতেছে না, দ্যাট মিনস ওর পুরো শক্তিটাই ও বিকর্ষণে কাজে লাগাইতে পারবে। এই কারণে করে কি, ওই দিক থেকে বিকর্ষিত করে, এদিক থেকে বিকর্ষিত করে। বিকর্ষণটা টেট্রাহেড্রালের যে বিকর্ষণ, এখানে যদি আমরা CH4 এর কথা চিন্তা করি, ওদের ক্ষেত্রে যে বিকর্ষণ বন্ড একটা বন্ড আর একটা বন্ড থেকে, তার থেকে এখানে বিকর্ষণটা একটু বেশি হবে লোন পেয়ারের কারণে। এই দুই পাশের বিকর্ষণের কারণে কোনটা যে 109 থাকার কথা সেটা 2 ডিগ্রি কমে 107 হয়ে যায়। এই কারণে নাইট্রোজেনের ক্ষেত্রে sp3 হাইব্রিডেশন হওয়া সত্ত্বেও ওর কোণ একটু কম হয়, 109 থেকে 2 ডিগ্রি কম হয়। সেম হচ্ছে ওয়াটার মলিকিউলের ক্ষেত্রেও। যদি ওয়াটার মলিকিউলের লাস্ট শেলের ইলেকট্রন বিন্যাস তুমি দেখো অক্সিজেনের, তাহলে তুমি খেয়াল করবে অক্সিজেনের হচ্ছে 2s এ 2টা ইলেকট্রন থাকে, তারপর 2p তে থাকে 4টা। তো 2p 4টার মধ্যে হচ্ছে px এ থাকে 2টা, py তে থাকে একটা ইলেকট্রন, আর pz এ থাকে একটা ইলেকট্রন। তো ওই একটা একটা ইলেকট্রন ওরা হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ড করে আর 2টা লোন পেয়ার থাকে। তো এরকম অক্সিজেনের উপরে 2টা লোন পেয়ার থাকার কারণে যেহেতু নাইট্রোজেনের উপরে লোন পেয়ার বিকর্ষণ করছে, তাহলে 2টা লোন পেয়ার তার মানে কি আরো বেশি বলে বিকর্ষণ করবে, আবার এদের নিজেদের মধ্যে একটা বিকর্ষণ হয় লোন পেয়ার লোন পেয়ার। তো লোন পেয়ার বিকর্ষণ তো আরো বেশি হবে লোন পেয়ার বন্ড পেয়ার থেকে। সব থেকে বেশি বিকর্ষণ কাজ করবে হচ্ছে তোমার লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে, তার পরবর্তী আসবে তোমার লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে, তারপরে আসবে হচ্ছে বন্ড পেয়ারের মধ্যে। এটা হচ্ছে বিকর্ষণের কে কতটুকু শক্তিশালী বিকর্ষণ করে আর কি। তো পানির ক্ষেত্রে কি হয়, এখানে একটা লোন পেয়ার এখানে একটা লোন পেয়ার, এদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে, আবার দুই পাশে যে আছে হাইড্রোজেন আছে এদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে, আবার এদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে। সব থেকে 1 নম্বর পজিশনে তারপরে 2 নাম্বার, তারপরে 3 নম্বরে। তো এই বিকর্ষণের কারণে এখানে কোণ আরো কমে যায়, তো এখানে হয় 104.5 ডিগ্রি, 109 থাকার কথা, এখানে sp3 হাইব্রিডেশন হচ্ছে বাট কোণটা কমে যাচ্ছে। কিছু কি পড়া ঢুকতেছে বলো, কোন জায়গায় বুঝো নাই? জি ম্যাম। জি ম্যাম, বুঝতেছি। কি অনন্ত বুঝছো তুমি? অনন্ত দাস জি ম্যাম, বুঝছি ম্যাম। পারবা এখন? পামো ম্যাম, হ্যাঁ ম্যাম পামো। আচ্ছা দেখা যাক, তাইলে আমরা এই কোশ্চেনের ধারাতেই একটা কোশ্চেন করি। এখানে 2টা এলিমেন্ট কম্পাউন্ড এর কথা বলা আছে, যেখানে নাইট্রোজেন এবং ক্লোরিন এলিমেন্ট দিয়ে গঠিত। একটা হচ্ছে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড, একটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। তো এই 2টা এলিমেন্টে কোন ধরনের হাইব্রিডেশন হবে এবং স্ট্রাকচারের নাম, প্লাস এখানে একটা এলিমেন্ট পসিবল না, একটা পসিবল না, এর কারণটা কি? ম্যাম এটা কি আমি বলবো? হ্যাঁ অনন্ত তুমি বলবা। ম্যাম এখানে এই যে NCl5 পসিবল না, কিন্তু PCl5 পসিবল। এটা পসিবল না কারণ? ম্যাম এটা তো সবসময় NCl3 পসিবল হবে, আর এটা PCl3 PCl5 দুটাই পসিবল ম্যাম। হ্যাঁ কেন? ম্যাম ব্যাখ্যাটা সঠিক দিতে পারবো না ম্যাম এখন। এর কারণ হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের 3D কোনো ইলেকট্রন নাই, মানে থার্ড জি শেল। ম্যাম, হ্যাঁ হ্যাঁ জি ম্যাম।
মানে ওটাতে আছে। ইলেকট্রন বিন্যাস করে একটু আগে দেখাইলাম আমি। এখানে হচ্ছে তোমার ওর হচ্ছে 2s2 থাকে আর 2p3 থাকে। তার মানে তুমি যদি আনপেয়ার্ড ইলেকট্রন বানাইতে চাও ম্যাক্সিমাম 3টা আনপেয়ার্ড বানাইতে পারবা, 4টা বানাইতে পারবা না। বাট ফসফরাসের ক্ষেত্রে সেটা পসিবল, কারণ ফসফরাসের হচ্ছে 3s2 আর 3p3 থাকে। তো ফসফরাসের একটা 3d শেল আছে, যদি ওখানে ইলেকট্রন নাই, বাট শেল তো আছে। তো এটার কারণে এটা পসিবল। জি ম্যাম। আর এটা যদি আমরা হাইব্রিডাইজেশন করি ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাসের হাইব্রিডাইজেশন এখানে 3s2 আর 3p3। তো s হচ্ছে 2টা ইলেকট্রন আর p তে হচ্ছে থাকে 3টা ইলেকট্রন। তো এখানে যদি আমরা এটাকে এক্সাইটেড করি তাহলে s এ একটা ইলেকট্রন থাকবে, একদম হাইব্রিডাইজেশন সহ করে ফেলি। তো এখানে 3টা ইলেকট্রন থাকবে, আর একটা ইলেকট্রন হচ্ছে 3d তে যাবে। এখানে 3d এর যে কোনো xyz এর যে কোনো একটা, আর এটা হচ্ছে টোটাল 3p, এটা 3s। তো একটা s অরবিটাল, 3টা p অরবিটাল আর একটা d অরবিটাল, তার মানে হাইব্রিডেশন কি হবে sp3d, P3D। এই হাইব্রিডাইজেশন হবে। আর এই হাইব্রিডাইজেশন যে স্ট্রাকচার, এটা নাম হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এই নামগুলো তোমাদেরকে সব শিটে লেখা আছে, একটু পড়তে হবে, কষ্ট করে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারটা দেখতে ঠিক এরকম। প্রথম কাজ হচ্ছে একটা ত্রিভুজ আঁকবা, ত্রিভুজের মাঝখানে ফসফরাসকে বসাবা এবং এই ফসফরাসের উপর নিচে 2টা দাগ দিবা। তাহলে তুমি ফসফরাসের দেখবা যদি কণা খোঁজো, টোটাল 5টা কোণা হয়ে যাবে। 5টা কোণায় 5টা ক্লোরিন বসাবা। বসানোর পরে এইসব কোণাগুলা তোমাকে যোগ করতে হবে আর কি, একটার সাথে একটা যোগ করতে হবে। তো স্ট্রাকচার আঁকার সময় একটু ধাপে ধাপে আঁকলে জিনিসগুলো হচ্ছে ইজি লাগবে, আর যদি একসাথে দেখো তাহলে মনে হবে খুব ডিফিকাল্ট। আসলে ডিফিকাল্ট না, যে কোনো তোমার যেটা ওয়ে ইজি লাগে ওইটা আঁকবো। অথবা তুমি একটা পঞ্চভুজও আঁকতে পারো। যদি তুমি একটা পঞ্চভুজ আঁকো এভাবে করে, এই পঞ্চভুজের মাঝখানে থাকবে ফসফরাস আর 5টা যেহেতু 5টা ক্লোরিন থাকবে। এরপরে তুমি সবগুলা ক্লোরিনের সাথে ফসফরাস যেহেতু বন্ডে যুক্ত, তার মানে কানেক্টেড করে দিতে হবে, এবং এটার সাথে এটা একটা কানেক্ট করতে হবে, এটার সাথে এটা একটা কানেক্ট করতে হবে। এভাবে আঁকতে পারো। এটার সাথে এটা ছিল, দেখ তোমার যেমনে আর কি সুবিধা ওইভাবে করে আঁকবা। ত্রিভুজ এঁকেও আঁকতে পারো, পঞ্চভুজ এও আঁকতে পারো, চতুর্ভুজ আঁকাও আঁকতে পারো। তুমি চতুর্ভুজ আঁকা আঁকতে চাও তাহলে একটু 2টা বাহু একটু ছোট বড় করতে হবে। ফসফরাস থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে আর কি। মানে যেহেতু 5টা ক্লোরিন আছে, তার মানে তোমাকে 5টা কোণা বানাইতে হবে। সেটা যেমনে হোক পসিবল, তুমি অমনে বানাবা। এই হচ্ছে টোটাল চিত্র। এটার নাম হচ্ছে স্ট্রাকচারের ট্রাইগোনাল বাইপিরামিডাল। দ্যাট মিনস সেন্ট্রাল অ্যাটমের সাথে তোমার সেন্ট্রাল অ্যাটম যেটাই থাকুক না কেন, ওই সেন্ট্রাল অ্যাটমের সাথে যদি 5টা টোটাল বাকি এলিমেন্ট গুলো যুক্ত থাকে, 5টা এলিমেন্ট যুক্ত থাকতে হবে, তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এখন ওভারঅল একটা দেখো, তুমি যদি সেন্ট্রাল অ্যাটমের সাথে, এখানে সি দিয়ে সেন্ট্রাল অ্যাটম বুঝাইছি, সেন্ট্রাল অ্যাটমের সাথে এক্স, এক্স হচ্ছে সাইড অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমের সাথে যদি 2টা অ্যাটম যুক্ত থাকে তাহলে স্ট্রাকচারের নাম হয় লিনিয়ার। এখন এই 2টা অ্যাটমের সাথে আমি এখানে অ্যাটম না বলে বা এলিমেন্ট না বলে ম্যাটার্স বলি। ম্যাটার্স বলি এই কারণে, যদি এমন থাকে যে 3টা থাকে তাহলে হচ্ছে ট্রাইগোনাল। আসতেছি, ট্রাইগোনাল। তারপরে যদি 4টা থাকে তাহলে হচ্ছে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল। তো এমন ম্যাটার্স বলছে এই কারণে যে এক্স 4টার মধ্যে যে কোনো যদি একটা লোন পেয়ার থাকে তাহলে ও হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন হয়। আচ্ছা, এটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, আর এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তো sp3 হাইব্রিডাইজেশন আমরা দেখছি সেন্ট্রাল অ্যাটমের সাথে 3টা অ্যাটম থাকলেও হয়, এই 3টা অ্যাটম প্লাস একটা লোন পেয়ার, টোটাল 4টা।
আবার সেন্ট্রাল অ্যাটমের সাথে যদি দুইটা অ্যাটম থাকে, যেমন পানির ক্ষেত্রে দুইটা অ্যাটম এবং দুইটা তোমার লোন পেয়ার, তো টোটাল 4টা ম্যাটার্স। এই কারণে ম্যাটার্স বলা ভালো, যে এখানে শুধুমাত্র এলিমেন্ট হইতে হবে এমন না, যদি একটা লোন পেয়ার থাকে তাহলে ওটাকেও আমরা একটা যে কোনো ম্যাটার্স থিংস ধরতে পারি। তো সেন্ট্রাল অ্যাটমের সাথে যদি দুইটা জিনিস থাকে তাহলে হচ্ছে sp হাইব্রিডেশন, 3টা থাকলে sp2, 4টা থাকলে sp3। আবার লোন পেয়ার হলে তখন স্ট্রাকচারের নাম আবার চেঞ্জ হয়ে যাবে, তখন আর টেট্রাহেড্রাল থাকবে না, এটা ট্রাইগোনাল প্ল্যানার, এটা হচ্ছে ভি শেপ আমরা বলি, যেরকম ভি শেপ, কারণ উল্টা ভি এর মতো। এরপরে সেন্ট্রাল অ্যাটমের সাথে যদি কোনো 5টা এলিমেন্ট বা ম্যাটার যুক্ত থাকে তাহলে হাইব্রিডেশন হবে sp3 ডি। ফার্স্ট স্ট্রাকচারটার নাম হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, তারপরে এক একটা নাম, তারপরে আছে তোমার স্কোয়ার পিরামিডাল। আর যদি সেন্ট্রাল অ্যাটমের সাথে তোমার 6টা কোনো জিনিস যুক্ত থাকে তাহলে এটার নাম হবে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল এই পর্যন্ত পড়লেই হবে, কারণ আরো আছে 7টা 8টা 9টা 10টা, আমরা অক্টাহেড্রাল পর্যন্তই পড়বো। এবং অক্টাহেড্রাল স্ট্রাকচারটা খুবই সহজ, জাস্ট তুমি একটা বেঞ্জিন আঁকবা, কারণ এটা ষড়ভুজ, ষড়ভুজই তো বলে না 6টা কোণা থাকলে, এটার জাস্ট 6টা কোণা থাকবে, মানে 6টা কোণায় 6টা বসাবে, এখানে সেন্ট্রাল অ্যাটম থাকবে আর এখানে 6 কোণায় 6টা এলিমেন্ট থাকবে, জাস্ট বেঞ্জিনের মতো অনেকটা স্ট্রাকচারটা দেখতে, এই জন্য অক্টাহেড্রালটা ইজি। আর এই কোণাগুলাকে এখানে সবগুলো স্ট্রাকচারই, কিন্তু সব কোনোটা বাদ থাকতে পারবে না, একটা এলিমেন্টের থাকে একটা এলিমেন্ট বন্ডেড থাকবে, সেটা যেমনিই তুমি করো না কেন একটার সাথে একটা জোড়া লাগাই দিতে হবে, কোনোটা ফাঁকা থাকবে না। একটা ফাঁকা থাকা মানে ওই স্ট্রাকচারটা তোমার ভুল আঁকা হয়েছে, সবগুলোর সাথে বন্ডেড থাকবে, সবগুলো একটার সাথে একটা যোগ করে দিতে হবে। তো প্রথম মানে থিমটা হচ্ছে বেঞ্জিনের মতো, তারপরে হচ্ছে হিবিজিবি। তো হিবিজিবিটা চিন্তা করলে হবে না, জাস্ট চিন্তা করবা যে কোনোটা ফাঁকা থাকবে না, একটার সাথে একটা জোড়া লাগাই দিতে হবে, সেটা যেমনি হোক। এবং এগুলো সব স্ট্রাকচার আঁকা প্লাস নাম প্লাস লোন পেয়ার থাকলে স্ট্রাকচারের নাম কি হবে সবগুলা কিন্তু শীটের মধ্যে দেয়া আছে। এখানে দেখো পুরা টেবিল আকারে দেয়া আছে, কোন হাইব্রিডাইজেশন প্লাস কয়টা এস কয়টা পি মিলে হবে, প্লাস কোনটার মধ্যে কত ডিগ্রি, প্লাস এগুলার নাম এখানেও দেয়া আছে সবগুলোর নাম। দেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল যেটা বলছিলাম, ওটার যখন হচ্ছে একটা লোন পেয়ার থাকে তখন এটার নাম হয় সিস, তারপর টি শেপ, তারপর লিনিয়ার। অক্টাহেড্রালেও সেম, স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার প্ল্যানার, টি শেপ, লিনিয়ার। আর পানির স্ট্রাকচারকে আমরা ভি শেপ বা বেন্টও বলতে পারি। এই তো এখানেও আছে, এখানে আরো বেশি থাকলে কিরকম হয় এগুলোর নামও দেয়া আছে, 6টা অক্টাহেড্রাল পর্যন্ত পড়লেই হবে। এই পেন্টাগোনাল পিরামিডাল ডেডও পড়া লাগবে না, এত কঠিন। এখানেও আঁকা আছে স্ট্রাকচার গুলা 6টা পর্যন্ত, এই টেবিলটা পড়লেই হবে। আবার এই সেম জিনিস কিন্তু 3 ভাবে দেয়া, অনেকগুলা স্লাইডে একই জিনিস দেয়া, এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, সেম। ঠিক আছে, এখানেও একসাথে দেয়া আছে সেন্ট্রাল অ্যাটমের সাথে, মানে কয়টা এলিমেন্ট বা কয়টা লোন পেয়ার সহ থাকলে স্ট্রাকচার নাম কিরকম হবে, প্লাস কোন স্ট্রাকচারে কত ডিগ্রি কোণ আছে, সব কিন্তু এখানে ডিটেইলস দেয়া আছে। আর এগুলো বিভিন্ন এলিমেন্ট দিয়ে এক্সাম্পল বুঝাইছে, যে এলিমেন্ট তোমাকে যদি বলে যে হ্যাঁ এটার স্ট্রাকচার যে বের করো বা হাইব্রিডেশন বের করো, এগুলো কিছু কিছু এখানে কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, তো এখান থেকে দেখতে পারো। তো এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই, এগুলো হচ্ছে বুঝতে হবে, বারবার একই কথা বলতেছি, কারণ মুখস্থ করে এই এলিমেন্টই যে আসবে এমন তো না, অন্য এলিমেন্টও আসতে পারে, তো তুমি যদি না বুঝো তাহলে অন্য এলিমেন্টের ক্ষেত্রে বের করতে পারবে না। ঠিক আছে, জি ম্যাম। এখন কি পারবা? এখন তো একটু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে।
আচ্ছা, কিছু এলিমেন্টের আমাকে হচ্ছে হাইব্রিডাইজেশন বলবা, কি ধরনের হাইব্রিডাইজেশন হয়? এইগুলো হচ্ছে বের করো হাইব্রিডাইজেশন। তুমি সেন্ট্রাল অ্যাটমের ইয়া করেই বের করতে পারবা।